আসসালামু আলাইকুম। ফেরত এসে সৌম্য সরকারের ব্যাটে সিরিজের সেরা ছক্কা, এ কথা একদম নির্দ্বিধায় বলতে হবে যে ছক্কাটা সৌম্য সরকার মেরেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে একটা লফটেড কভার ড্রাইভের মাধ্যমে। এই সিরিজের এখন পর্যন্ত এর চাইতে সুন্দর, দেখতে সুন্দর, মানে চোখের শান্তি এরকম ছক্কা এই সিরিজে আমরা আসলে দেখি নাই। একটু ছক্কাটার বিশ্লেষণ করি, তারপর একটা বড় বিশ্লেষণের জায়গাও আছে, সেটা আপনারা একটু অপেক্ষা করবেন। ছক্কাটার বিশ্লেষণের জায়গায় সৌম্য সরকারের ব্যাটিং অন্যান্যদের চাইতে কোন জায়গাটা আলাদা, সেই জায়গাটা একটু আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, সৌম্য ওপেন স্টান্সে ব্যাটিং করতে দাঁড়িয়েছেন, যেরকম ব্যাটার ওপেন স্টান্সে ব্যাটিং করতে দাঁড়ান, বাট নর্মালি ব্যাটাররা যেটা হয় যে একটা ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্ট করেন, অর্থাৎ তাদের মুভমেন্টটা থাকে পেছনের পায়ে একটা ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্ট। বাট সৌম্যর মুভমেন্টটা দেখেন, পেছনের পাটা কিন্তু অনড়, পেছনের পাটা জায়গাতেই আছে, তার মুভমেন্টটা অ্যাক্রস মুভমেন্ট ছিল, কিন্তু সামনের পাটা দিয়ে তিনি অ্যাক্রস মুভমেন্টটা করেছেন। সামনের পা এবং পেছনের পাটাকে একটা প্যারালাল শেপে আনছেন। আফটার দ্যাট সামনের পায়ের একটা ডাবল স্টেপিং, অর্থাৎ সামনের পায়ের দুটা স্টেপিং সৌম্য সরকার এক্ষেত্রে করেন। নর্মালি আমরা ব্যাটারদের যেটা দেখি খুব প্রমিনেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ব্যাক এন্ড অ্যাক্রস, প্রথমে ব্যাক ফুটে গিয়ে আফটার দ্যাট তারা একটা অ্যাক্রস শেপে যান। বাট সৌম্য সরকার যেটা হয়, ব্যাক ফুটে জায়গা মতো ছিল এক্ষেত্রে তার, তিনি সামনের পাটাকে প্রথমে অ্যাক্রস করে একটা প্যারালাল শেপে নিয়েছেন। আফটার দ্যাট বলের মেরিট অনুযায়ী সামনের পাটাকে বাড়িয়ে এক্সট্রা কভার দিয়ে শটটাকে খেলেছেন। সো এই জায়গাটা কন্ট্রোলটা অনেক বেটার ছিল, কন্ট্রোলটা বেটার ছিল, হেড পজিশনটা ফল করে নাই। নর্মালি আমরা যেটা বলি যে আমাদের ব্যাটারদের অ্যাক্রস যাওয়ার একটা প্রবণতা আছে, এবং এই অ্যাক্রস যাওয়ার ক্ষেত্রে ব্যাটারদের যে বিষয়টা হয়, প্রবলেমটা যেটা হয়, সেটা হচ্ছে শেপটা নষ্ট হয়ে যায়। শেপটা নষ্ট হলে কি হেড পজিশনটা ফল করে ফেলে। বাট কোনো ব্যাটার যদি সত্যিকার অর্থে হেড পজিশনটাকে ফিক্সড রেখে এই ধরনের শট খেলতে যায়, আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে দোষের কিছু নেই। আরো একটা ব্যাপার আছে, যে বলটা করা হয়েছে অফ স্ট্যাম্পের বাইরে, সো এক্ষেত্রে অ্যাক্রস শেপেই যেতে হবে ব্যাটারকে। সো সৌম্য সরকার অ্যাক্রস শেপে গেছেন, এবং আমার কাছে মনে হয় যে ভেরি ওয়েল এক্সিকিউটেড। তবে তার ফিট মুভমেন্টের ছোট্ট একটা পার্থক্যের জায়গা অন্য অনেকের চাইতে, যে এখানে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে না গিয়ে সামনের পাটাকে প্রথমে প্যারালাল এনে দেন সামনের পাটাকে অ্যাক্রস শেপে নিয়ে গিয়ে শটটাকে নেগোশিয়েট করেছেন। আবার এই ধরনের বল যখন ইনকামিং হয়, তখন যদি ওই যে বললাম হেড পজিশনটা ফিক্স না থাকে, হেড পজিশনটা স্ট্রেট না থাকে, জায়গা মতো না থাকে, হেড পজিশন ফল করে গেলে নিপিং ইন, সেটা এলবিডব্লিউ হওয়ার একটা অনেক বড় পসিবিলিটির জায়গা থাকে। এখন সৌম্য সরকারকে নিয়ে যে কথাটা অনেকে জিজ্ঞেস করছেন, যে এই একটা ইনিংস দিয়ে সৌম্য সরকার বিশ্বকাপের দলে ঢুকে গেলেন কিনা। সৌম্য সরকার বিশ্বকাপের দলে আগে থেকেই ছিলেন, সৌম্য সরকার বিশ্বকাপের দলে আগে থেকেই ছিলেন। তার অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের প্লেয়ারের সংখ্যা কম। এই 18-19 জন প্লেয়ারই আছে, 18-19 জন প্লেয়ার নিয়ে সত্যিকার অর্থে খেলতে হবে। হুট করে আপনি এখন পারভেজ ইমনকে নিয়ে এসে খেলাতে পারবেন না বিশ্বকাপের আগে, এটা ইললজিক্যালি একটা ফ্যাক্ট। সো সৌম্য সরকারই খেলতেন। এখন ফ্যাক্ট হচ্ছে কতটুকু ফিট সৌম্য সরকারকে নিয়ে আপনি বিশ্বকাপে যাচ্ছেন, এবং কতটুকু টাচে থাকা সৌম্য সরকারকে নিয়ে আপনি বিশ্বকাপে যাচ্ছেন। ইনফ্যাক্ট কতটুকু টাচে থাকা লিটন কুমার দাসকে নিয়ে আপনি বিশ্বকাপে যাচ্ছেন। হ্যাঁ, এই ইনিংসের মাধ্যমে একটা বিষয় তো প্রমাণিত হয়েছে, যে লিটন কুমার দাস ইজ নো লঙ্গার অ্যান অটোমেটিক চয়েস ইন দ্য বেস্ট 11, বেস্ট 15 এর কথা বলছি না, সেরা 15-তে লিটন সৌম্য দুইজনেই থাকবেন। এর কারণটা আবারও বলছি ভাই, প্লেয়ার নাই, কারণ হুট করে একটা প্লেয়ারকে আপনি আনতে পারবেন না। সো এই দুইজন বেস্ট 15-এ থাকবেন, কিন্তু বেস্ট 11টা লিটন কুমার দাসকে ছাড়াও যে সাজানো যায়, বেস্ট 11-এ লিটন কুমার দাসকে ছাড়াও যে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, এইটার একটা জায়গা ক্রিয়েট হয়েছে, যে হ্যাঁ, লিটন কুমার দাস ইজ নো লঙ্গার দ্য অটোমেটিক চয়েস অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইন বেস্ট 11 রাইট নাও। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতে, হ্যাঁ, এই কম্বিনেশনে আপনি যেতে পারেন। লিটন কুমার দাস হয়তো বা বেস্ট 11-এ আপনার প্রথম পছন্দের জায়গাটা নাও থাকতে পারেন, যদি তিনি ফর্মে ফেরত না আসেন। আবার একটা কথাও আছে, বাংলাদেশ অনেক বেশি মাত্রায় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে বিশ্বাসী। দেখা যায় যে অপোনেন্ট টিমের বোলিং পার্সপেক্টিভ বা বোলারদের ধরনের উপর বিবেচনা করে, যে অফ স্পিনার আছে সেই সময় লিটন কুমার দাসকে খেলাতেও পারে। আবার একটা ব্যাপার আছে উইকেট কিপিং এর একটা ব্যাপার, যেটা জাকেরকে দিয়ে কিপিং করানো হচ্ছে। যদি কোনো কারণে জাকের আল্লাহ না করুক ইনজুর্ড হন, তখন লিটন কুমার দাস ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকবেন। সো স্কোয়াডের লিটন সৌম্য বোথ উইল বি দেয়ার। এখন কথা হচ্ছে যে কম্পিটিশনটা এমন একটা জায়গায় চলে এসেছে, হয় লিটন না হয় সৌম্য, এদিকে আপনাকে যেতে হতেও পারে। কারণ আপনি যদি বেস্ট 11 সাজাতে যান, নাজমুল শান্তকে ইনকর্পোরেট করতে চাইলে অ্যাজ আ ক্যাপ্টেন, আফটার দ্যাট সাকিব আল হাসান উইল কাম ইন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক। সো ব্যাটিং লাইন আপটার কথা যদি আপনি চিন্তা করেন, সেই জায়গাটায় কিন্তু এই জায়গায় তিনজনকে আপনি একসঙ্গে অ্যাকোমোডেট করতে পারবেন না। ইভেন তাওহিদ হৃদয়ের নামটা তো বলতে আসলে ভুলে গেছিলাম, ওটা তো অটোমেটিক চয়েস, এখানে তো কোনো সন্দেহের কিছু নেই। সো একটা বিষয় প্রমাণিত হয়ে গেছে, যে লিটন কুমার দাসকে ছাড়াও আপনি সেরা 11 চিন্তা করার মতো জায়গায় আপনি আছেন। সৌম্য ক্যান কন্ট্রিবিউট এই ইনিংসটার মাধ্যমে, এটা আসলে এসেছে। এখন বিশ্বকাপের দল কি হবে সেটা আমরা প্রত্যেকেই জানি। আমার কাছে মনে হয় বিশ্বকাপে একটা স্পট নিয়ে কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে বাড়তি একটা স্পিনার যাবে নাকি একটা বাড়তি পেসার যাবে। সেই স্পিনারটা তানভীর ইসলাম, নাকি পেসারটা তানজিম হাসান সাকিব। এই জায়গাটা ছাড়া আমার কাছে মনে হয় না বিশ্বকাপের দল নিয়ে আর কারো সংশয়ের কোনো জায়গা আছে। কারণ
টু বি ভেরি অনেস্ট প্লেয়ারই তো নাই, আপনি আসলে হুট করে কারে এনে কিভাবে খেলাবেন? সো আলটিমেটলি বিশ্বকাপের দল অলমোস্ট ফিক্সড। এই জায়গাটা শুধুমাত্র তানভীর খেলবে নাকি তানজিম হাসান সাকিব খেলবে, আপনি পেসার নেবেন না স্পিনার নেবেন কন্ডিশন ওয়াইজ, এটা অ্যানালিটিক্স যারা করেন টিমের তারা এই বিষয়টা দেখবেন, টু বি ভেরি অনেস্ট। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।